শুভ সকাল, সুপ্রভাত আনন্দধ্বনি আজকে ষষ্ঠ পর্ব। বরাবরের মতন সুপ্রভাত আনন্দধ্বনির সঞ্চালক আমাদের সবার প্রিয় লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌস। আনন্দধ্বনি বিনীত আমন্ত্রণ জানাচ্ছে হাসান ফেরদৌসকে আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য। ধন্যবাদ অর্ঘ্য। ঢাকায় এখন সন্ধ্যা, নিউ ইয়র্কে সকাল। আপনাদের সবাইকে আনন্দধ্বনির এই অনুষ্ঠানে সুপ্রভাত এবং শুভ সন্ধ্যা। কথা ছিল এই অনুষ্ঠানে গান করবেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষ ঠাকুরতা। দুদিন আগে তার শাশুড়ি মাতা পরলোক গমন করেছেন, সে কারণে তিনি আজকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারছেন না। পরে কোনো এক সময় আমরা তাকে আমাদের সঙ্গে যুক্ত করব। কিন্তু আজকে আমরা পেয়েছি বাংলাদেশের স্বনামধন্য আবৃত্তিকার মোহাম্মদ আহকামুল্লাহকে। আহকামুল্লাহর অনেক পরিচয়, সে কথা আমরা পরে আসছি। সবার আগে আমরা আহকামুল্লাহর কাছ থেকে একটি কবিতা আবৃত্তি শুনব। বলে রাখি যে যদিও আহকামুল্লাহ আজকে একাই আমাদের অনুষ্ঠান টেনে নেবেন, দু পর্বে অনুষ্ঠানে ভাগ করেছি আমরা। প্রথম পর্বে আহকাম তার প্রিয় কবিতা পড়ে শোনাবেন এবং দ্বিতীয় পর্বে আপনাদের কোনো অনুরোধ থাকলে তার থেকে বাছাই করে আহকাম আমাদের কবিতা পড়ে শোনাবেন। কবিতাই আজকে আমাদের প্রধান বিষয়, কিন্তু কবিতাকে ঘিরে আমরা অন্য কথাও বলবো। কবিতা কি করে আমাদের জীবনকে সুন্দর করে, প্রভাবিত করে। আপনারা জানেন যে আমরা একটা দুঃসময়ের সময় কাটাচ্ছি। করোনায় আমরা আক্রান্ত, বাংলাদেশই হোক, মার্কিন যুক্তরাষ্ট্রই হোক, কিন্তু আমরা কেউ নুয়ে পড়িনি, লড়াই করছি এবং এই লড়াইতে আমরা আশ্রয় নিচ্ছি কখনো গানের, কখনো কবিতার, এবং প্রায় সব সময়ই রবীন্দ্রনাথের। আজকের অনুষ্ঠানেও আমরা আহকামের কাছ থেকে রবি ঠাকুরের একগুচ্ছ কবিতা শুনব। এছাড়া এই বছরটা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ। আমরা আজকে আহকামের কাছ থেকে, আমি তাকে বিশেষ অনুরোধ করেছি বঙ্গবন্ধুকে মনে রেখে, তার এই শতবর্ষের কথা মনে রেখে কয়েকটি কবিতা আমাদের শোনাতে। তার গলায় আমি শুনেছি অপূর্ব কিছু কবিতা। আজকেও তার নির্বাচিত কয়েকটি কবিতা আমরা শুনতে পাবো। অন্য কোনো কথা বলার আগে আসুন আমরা আহকামের কোনো একটি কবিতা, আমি বলিনি, জানি না কোন কবিতা সে পড়বে, তার প্রিয় একটি কবিতা আজকের এই দিনটি স্মরণ করে সে আমাদের পড়ে শোনাবে। আহকাম। ধন্যবাদ হাসান ভাই, আপনি একজন শ্রদ্ধাভাজন মানুষ। আপনার সঙ্গে এক স্ক্রিনে এই লাইভ করতে পারা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। যদিও কিছুটা মন খারাপ হলো যে শ্রেয়া গুহ ঠাকুরতা যুক্ত হতে পারেননি। আমরা শুনেছি যে তার শ্বশুর মারা গিয়েছেন, ফাদার ইন ল মারা শাশুড়ি মাদার ইন ল মারা গিয়েছেন। তো এই সময়ে তিনি না আসতে পারাটা এটি খুব স্বাভাবিক। আর আমি একা দর্শকদেরকে কতটুকু আনন্দিত করতে পারবো, তৃপ্ত করতে পারবো জানি না, কিন্তু এইটুকু জানি যে একটি যোগাযোগ স্থাপন হবে তাদের সঙ্গে, এবং সেই যোগাযোগটি করোনাকালীন সময়ে আমাদেরকে ভালো রাখবে। আমি শুরু করছি রবীন্দ্রনাথ দিয়ে, দুঃসময়, এই সময়কে স্মরণ করে। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। এ নহে মুখর বন মর মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুরিছে,
এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে, কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড়ে কোথা আশ্রয় শাখা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সরবরি, ঘুমায় অরুণ সুদূর হস্ত অচলে, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে, বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলে অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া, বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো, সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা, নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। অনেক হাসান ধন্যবাদ ভাই, হাকাম। এই দুঃসময়ে এমন একটি কবিতার প্রয়োজন ছিল যে আমাদেরকে আশা যোগাবে, আমাদেরকে বল দেবে। আহ, আহকাম নিয়ে একটু কথা বলি। আহকামের অনেক পরিচয়। আহকাম যদিও বলা হচ্ছে বাচিক শিল্পী, আবৃত্তি শিল্পী, কিন্তু আহকামের অনেক পরিচয়। আহকাম, আমি যতদূর জেনেছি, তার প্রধান পরিচয় ছিল একসময় ঢাকায় তার্কিক হিসেবে। রেডিও টিভিতে তর্ক করতেন, ডিবেট করতেন। এখনো করেন। আমার সঙ্গে তার একাধিকবার এই নিয়ে তর্ক হয়েছে, নানা বিষয়ে তর্ক হয়েছে এবং বারবারই আমি হেরেছি। ফলে সে যে ভালো তার্কিক, এই নিয়ে কোনো তর্ক নেই। আহ, আহকাম অত্যন্ত সফল একজন ব্যবসায়ী। আহকাম রাজনৈতিক কর্মী। আহকাম সংগঠক। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সে, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সাধারণ সম্পাদক। এবং আমি যতদূর জানি, আহকাম নানাভাবে সাংগঠনিক সূত্রে আওয়ামী লীগের সাথেও তিনি সম্পর্কিত। অন্য কথায়, আহকামের অনেক পরিচয় এবং সব পরিচয় আহকাম কম বেশি উজ্জ্বল। কিন্তু আজকে তার আমরা একটা পরিচয় বেছে নিয়েছি, তার আবৃত্তি শিল্প। আহকাম কাছে প্রথম প্রশ্ন, এই যে ভিন্ন ভিন্ন আইডেন্টিটি আপনার, কি করে ব্যালেন্স করেন? এরকম নয় বিষয়টা, কিভাবে ব্যালেন্স করি। আসলে আপনি যেমন একাধারে সাংবাদিক, একাধারে সমাজ সেবক, একাধারে অনুষ্ঠান সঞ্চালক, একাধারে আপনি ক্রমশ বাতিঘরের জায়গাতে নিজেকে নিয়ে গেছেন। আপনাকে কি আলাদা আলাদা করে কিছু করতে হয়? আসলে একজন ব্যক্তি তার ভেতরে অসংখ্য সত্তা নিয়ে যখন এগিয়ে যেতে থাকে এবং সেই এগিয়ে যাওয়ার সাথে যখন মানুষ থাকে, সেই মানুষের প্রয়োজনেই কিন্তু আপনাকে একেক সময় একেক রূপ ধারণ করতে হয়। যেমন আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে মানুষ। আমি মানুষ ছাড়া কখনো থাকতে পারি না। সেই মানুষে একেবারে ক্ষুদ্রতম পরিসরে যদি আসি, তাহলে সেখানে আমার ২ মেয়ে, আমার স্ত্রী। আরেকটু বড় পরিসরে গেলে আমার মা, ভাই-বোন। কিন্তু আমি তো আসলে বেড়ে উঠেছি সমাজের মানুষ নিয়ে।
আমার স্কুলের বন্ধুরা আছে, আমার কলেজের বন্ধুরা আছে, আমার বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুরা আছে। আমি যেই এলাকায় জন্ম হয়েছে, যেই এলাকাতে মানুষগুলোর তাদের অবস্থার উন্নয়নের জন্য আমি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছি। আমি ছাত্র রাজনীতির শুরু থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। এর কোনটি আমাকে আলাদাভাবে কিন্তু সময় ভাগ করে নিতে হয়নি। আমি চলতে, চলতে কখনো আমার মেয়েদের বাবা, আমি চলতে, চলতে কখনো আমার স্ত্রীর স্বামী, ভালোবাসার মানুষ। এই চলতে, চলতে আমি আমার মায়ের সন্তান। এই চলতে, চলতে আমি বাংলাদেশের সন্তান। এই চলতে, চলতে আমি আবৃত্তি কর্মী। এই চলার পথে আমি বিতর্কের তার্কিক। এই চলার পথে সর্বোপরি আমি মানুষের কাছে থাকতে চাওয়া একজন স্বতন্ত্র মানুষ। চমৎকার, এটি চমৎকার আহকাম। খুব, খুব, খুব সুন্দর করে কথাগুলি বুঝিয়ে বলেছেন। এই মানুষ আহকামের কাছে ফিরবো আমরা। বিশেষ করে শুনবো তার কাছ থেকে যে মানুষের কথা তিনি বলেন, যে মানুষের জন্য তিনি সংগ্রাম করেন, সেখানে শিল্প, বিশেষ করে কবিতা শিল্প কি ভূমিকা রাখে? কথা শুনবো। তবে তার আগে আহকাম আরেকটি কবিতা জি। শুনি আমরা। আহ রবীন্দ্রনাথ আসলে আমার যেটা আবৃত্তির ক্ষেত্রে একটি কথা আহ, বলা বলে নিলে ভালো হয়। সেটি হচ্ছে আমার বাবার জীবনের ধ্যান জ্ঞান ছিল রবীন্দ্রনাথ। আমি শৈশব থেকে রবীন্দ্রনাথ শুনে বড় হয়েছি। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। এটি আমার বাবার কণ্ঠে শুনে শুনে আমার মুখস্থ হয়েছে। গীতাঞ্জলি আমাকে আমার বাবা একটি ছোট্ট বাংলা বাজারের পুরনো বইয়ের দোকান থেকে ছোট্ট একটি গীতাঞ্জলি কিনে দিয়েছিল। টু আমল, তারপরে আমার বাবার সাইন, আমার ডাকনাম আমল। তো আমার বাবার সিগনেচার করা। গীতাঞ্জলি আমাকে কোনোদিন পড়তে হয়নি। আমার বাবার কণ্ঠে শুনে শুনে গীতাঞ্জলি আমার মুখস্থ হয়ে গিয়েছিল। জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়। রবীন্দ্রনাথ পড়তে পড়তে আমার জীবনে দর্শন হিসেবে আমি বেছে নিয়েছি যে এই পৃথিবীতে যদি গতি না থাকে তাহলে মানুষ স্থবির হয়। স্থবির মানে মৃত হয় মানুষ। সুতরাং যতক্ষণ আমরা জীবিত ততক্ষণ গতি থাকতে হবে। এই গতি যে রবীন্দ্রনাথের দর্শন, সেই গতি আমার জীবনে মূল দর্শন হিসেবে আমি গ্রহণ করেছি। যার ফলে রবীন্দ্রনাথ আমাকে আচ্ছন্ন করে রাখে। আজকে শুরুর দিকে একটু যে কারণে রবীন্দ্রনাথই পড়তে চেয়েছি। তারপরে নিশ্চিতভাবেই নজরুলও পড়বো, জীবনানন্দও পড়বো, বঙ্গবন্ধুও পড়বো। আমি রবীন্দ্রনাথ। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্ব শিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না, 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 না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সে আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না, কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে।
একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন, বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগর পর্বতে, মর্তলোকের মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দিবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও, বলবেন, বলো তুমি সুন্দর, বলবেন, বলো আমি ভালোবাসি। আকাম, আপনি সৌভাগ্যবান। আপনি খুব শৈশবে রবি ঠাকুরকে পেয়েছেন, আমি পাইনি। আমি রবি ঠাকুরকে পেয়েছি প্রায় পরিণত বয়সে। এখন রবি ঠাকুরকে আমি পড়ি, বোঝার চেষ্টা করি। গান নয়, মূলত গদ্য। রবি ঠাকুরের গদ্য আমার কাছে মনে হয় যা আমরা অনেকেই আবিষ্কার করি না, করতে চাই না, গান নিয়ে মেতে থাকি আমরা। কিন্তু রবি ঠাকুরের গদ্য আমার মনে হয় যে তাকে শেখার আমাদের অনেক অনেক কথা নয়, বক্তব্য নয়, গদ্য রচনা প্রকৃতি। সে কথা বাদ দিই। আপনি রবি ঠাকুরের কথা বললেন বলে প্রশ্ন করছি। আমার কাছে কখনো এমন মনে হয়েছে যে রবি ঠাকুর মূলত আমাদের শহুরে এলিটদের হাতে বন্দী হয়ে আছেন। রবি ঠাকুরের দুর্ভাগ্য বলবো আমি, আমার ধারণা। কারণ আমার মনে আছে একবার বাংলাদেশ টেলিভিশনে ভুল সুর তার নিজের করা সুরে একজন একটা গান গেয়েছিল, সে কারণে তাকে টিভি থেকে বাদ দেওয়া হয়েছিল। এতটাই আমরা শুদ্ধিকরণের দিকে এগিয়েছিলাম রবি ঠাকুরকে নিয়ে। তার কারণ আমার মনে হয়েছিল, এখনো মনে হয়, রবি ঠাকুর কিছু লোকের হাতে আটকা পড়ে আছে। এই কিছু লোকের জন্যই কিন্তু একসময় জর্জ বিশ্বাসকে রেকর্ড করতে দেওয়া হয়নি। আপনি ঠিক ভিন্ন জগতের মানুষ। ভিন্ন জগৎ বলতে আপনি সংগ্রামী মানুষ, লড়াই করা মানুষ, রাজনীতির মানুষ। রবি ঠাকুর সেখানে কি করে ঢোকে? আপনি গদ্যের কথা বললেন তো, আমি একটি আবৃত্তির অনুষ্ঠান থেকে গ্রেপ্তার হয়েছিলাম। তখন আমার ওই বইটি পড়া হয়নি। আমি আবৃত্তির অনুষ্ঠানটি ছিল ছায়ানটের তহবিল সংগ্রহের জন্য। ওই তহবিল সংগ্রহের অনুষ্ঠানটি আমি আবৃত্তি করে নামি, ওরা আমাকে একটি বই দেয়, রবীন্দ্রনাথের ইউরোপ যাত্রার ডায়েরি, ভ্রমণ কাহিনীর মতো। রবীন্দ্রনাথ যখন ইউরোপে আসেন, আমি ওই বইটি পড়তে পড়তে একটা জায়গায় এসে আমি আটকে গেলাম। আমি যে কথাটি বলছিলাম যে ওই যে গতিময়তাই জীবন, স্থবিরতা হচ্ছে জীবনের সমাপ্তি, মৃত্যুর মধ্য দিয়েই মানুষের গতির অবসান হবে। ওখানে রবীন্দ্রনাথ লিখেছেন, জগৎ প্রবাহের সঙ্গে যদি সমগতিতে তুমি চলতে না পারো, তো প্রবাহের সমস্ত সচল বেগ তোমাকে বিধ্বস্ত করবে। তাই হয় অবিরাম চলো, না হয় ক্ষান্ত হও। এটি হচ্ছে রবীন্দ্রনাথের ইউরোপ দেখার লেখা। আপনি দেখেন, যেই কথাটি, যেই গতিময়তাকে আমরা জীবন দর্শন বলছি, পুরো কথাটি কিন্তু রবীন্দ্রনাথ এই
4টি বাক্যে বলেছে। এই রবীন্দ্রনাথকে যদি কেউ বুকে ধারণ করে, সে পৃথিবীর যেকোনো জায়গাতে কাজ করবে। মানুষের উন্নয়নের জন্য, মানুষের আ আ অবস্থার পরিবর্তনের জন্য কেউ রাজনীতি করে, কেউ চিকিৎসক, কেউ পুলিশ, কেউ কবি, কেউ সাহিত্যিক, কেউ সাংবাদিক। এই যে মানে সামাজিক অবস্থানগুলো কিংবা রাজনৈতিক অবস্থানগুলো, সেই অবস্থানগুলো শুধু রাজনীতিক হিসেবেই কিন্তু রবীন্দ্রনাথ তাকে আচ্ছন্ন করবে না। রবীন্দ্রনাথ তাকে আচ্ছন্ন করবে যারা মানুষের পরিবর্তনে বিশ্বাসী, যারা মানুষের উন্নয়নে বিশ্বাসী। আমি মূলত আমার বিশ্বাসের জায়গা সেটা। সেটির পথ হিসাবে আমি ২ টো কর্মকে বেছে নিয়েছি আমার এই জীবনে এসে। তার একটি হচ্ছে রাজনীতি, আরেকটি হচ্ছে আবৃত্তি শিল্প। আবৃত্তি শিল্পের চর্চার জায়গাতে আমি কবিতার রস আস্বাদন করবার জন্য যেই কবিতাগুলো পড়ি, নিজেকে সমৃদ্ধ করবার জন্য যেই কবিতাগুলো পড়ি, সেই কবিতাগুলো অনেক সময়ই কিন্তু আমি মানুষের সামনে উপস্থাপন করতে পারি না। আমি মানুষের সামনে সেই কবিতাগুলো উপস্থাপন করি, যেই কবিতাগুলো সরাসরি মানুষের কথা বলেছে। সুতরাং রবীন্দ্রনাথ আ শুধুমাত্র গৃহবন্দী হয়েছে কিছু শহুরে মানুষের কাছে। এটি কিন্তু সকল ক্ষেত্রে সত্য নয়। হ্যাঁ, রবীন্দ্রনাথের ২৫ খণ্ড এই শহুরে জীবনের অনেক জ্ঞানী মানুষই এক জীবনে ২৫ খণ্ড পড়তে পারবে না। কিন্তু যখন জীবনের যেকোনো উদযাপনে উপাদান প্রয়োজন, সেই উপাদানের জন্য রবীন্দ্রনাথের কাছে যাবে। যেকোনো একটি খণ্ড খুলে ওই জায়গাটিকে সে বেছে নিবে। সেরকম ভাবে রবীন্দ্রনাথ কিন্তু আমাদের জাতীয় জীবনেই তো রবীন্দ্রনাথ আছে। আমাদের জাতীয় সঙ্গীতই তো রবীন্দ্রনাথ ঠাকুরের। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এর চেয়ে সুন্দর কোন দেশপ্রেমের গান কি হতে পারে? মাতর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। এটি তো গ্রামের সাধারণ মানুষও জানে। প্রাইমারি স্কুলের ছেলেটাও এই গানটা গায়। এবং যে এই গানটা মন থেকে একবার গাইবে, সে কখনো ভুল পথে হাঁটতে পারবে না। সে কখনো অসৎ পথে হাঁটতে পারবে না। সুতরাং শহুরে মানুষ যারা এখন দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়, যারা অনাচারের সঙ্গে সম্পৃক্ত হয়, যারা অবিচারের সঙ্গে সম্পৃক্ত হয়, তারা রবীন্দ্রনাথ পড়ে, রবীন্দ্রনাথকে ধারণ করে না। বেশ, বেশ, বেশ আকাম চমৎকার বলেছেন। তাহলে আমরা ২ টো কবিতা শুনি পরপর রবি ঠাকুরের। হ্যাঁ, পরপর ২ টো কবিতা। বর্ষা, পরপর ২ টো কবিতা। হুম। আ বর্ষা আমাদের। সুতরাং এখন ঋতু বর্ষা। একমাত্র ষড়ঋতুর দেশ বাংলাদেশ। যদিও আমি আপনি দুজনেই এখন নিউ ইয়র্কে বসে আছি। কিন্তু আসলে তো আমাদের ভেতরে বাংলাদেশ। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। এমনও মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়। এমনও দিনে তারে বলা যায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি, গভীর দুঃখে দুঃখী। আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব। কেবল আখি দিয়ে, আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব। আঁধারে মিশে গেছে আর সব। বলিতে ব্যথিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ। সে কথা আঁখি নিরে, মিশিয়া যাবে ধীরে। বাদল বায়ে তার অবসান, সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার। শ্রাবণ বরিশনে, একদা গৃহ কোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বাকার। আছে তো তারও পরে 12 মাস, উঠিবে কত কথা, কত হাস। আসিবে কত লোক, কত না দুঃখ শোক। সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে 12 মাস।
ব্যাকুল বেগে আজি বহিবায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে তারে বলা যায়। আরেকটি কবিতা, এটি মূলত একটি গান, কিন্তু আমার কাছে এটি প্রার্থনা। প্রার্থনা বাংলাদেশের জন্য, বাংলাদেশের সকল মানুষের জন্য। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক, হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক, হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক, হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক, হে ভগবান। গলায় কবিতা শুনে, গানের কবিতার ভাষণ শুনে, বিশেষ করে প্রথম কবিতাটি, বর্ষার কবিতাটি, গানটি আসলে আমাদের সবার মনের মধ্যে বাজে, কানের মধ্যে এই গানটি ভিন্ন একটা সুর, ভিন্ন দোতনা পেলাম। আকাম, যে কথাটা আমি শুরু করেছিলাম তা হচ্ছে যে, আমি জানি কবিতা নিয়ে আপনি যুদ্ধের ময়দানে গেছেন, মানুষের সংগ্রামের অস্ত্র করেছেন কবিতাকে। একটু যদি বুঝিয়ে বলেন কিভাবে কবিতা সাধারণে এই বিস্তারটা ঘটে। আমি জানি আপনি বাংলাদেশের কবিতা আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক, ফলে আপনাকে মাঠে ময়দানে যেতে হয়। যাদের কাছে আপনি কবিতা পড়ে শোনাচ্ছেন, বিশেষ করে এই আমার ভাষায় প্রায় শহুরে ভাষায় লেখা কবিতা, তা কতটা কিভাবে পৌঁছয়, আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন, দু একটা ঘটনা যদি বলেন। অসংখ্য ঘটনা আছে। আমরা যখন এই আবৃত্তি শুরু করি, অদ্ভুত রকম ভাবে পহেলা মেতে আমরা কমলাপুর স্টেশনে চলে যেতাম শ্রমিকদের কবিতা শোনাতে। আমরা হাজারিবাগ ট্যানারিতে চলে যেতাম ট্যানারি শ্রমিকদের কবিতা শোনাতে। আপনি বিশ্বাস করবেন না, অদ্ভুত রকম ভাবে শ্রমিকরা মুগ্ধ হয়ে কবিতা শুনতো। মুগুর উঠছে, মুগুর নামছে, ভাঙছে মাটির ঢালা, আকাশের সাথে মেখেতে সূর্যের জমেছে মধুর খেলা। এখন নগর জীবনের নাগরিক মানুষ এই কবিতাকে কিভাবে নিবে? আর একজন শ্রমিক কবিতাটিকে তার জীবনের কথা হিসেবে নিবে। মূল হচ্ছে সংযোগ স্থাপন করা। আমরা যেটা করেছি, কবিতার দুটো ফরম্যাট আছে, যেমন নাটকেরও দুটো ফরম্যাট আছে। নাটক হচ্ছে একটি পথনাটক, একটি মঞ্চ নাটক।
পথনাটক কিন্তু নাটকটাকে নিয়ে মানুষের কাছে যায়। শব্দর হাসমি এই পথনাটক করতে গিয়ে নাটকের দৃশ্যের মতোই তার মৃত্যু হয়েছে, এবং যারা দর্শক ছিল, যারা ঘিরে ছিল, তারা ভাবছে এটি নাটকের দৃশ্যায়ন হচ্ছে, কিন্তু আসলে পুলিশ এসে পিটিয়ে তাকে ওখানে মেরে ফেলে। নাটকের দৃশ্যটা কিন্তু তাই ছিল। তার মানে কতটা জীবন্ত ছিল তার অভিনয়, যে সেই অভিনয়ের অংশ যখন তার জীবনে ঘটছে, যখন সে সত্যি মৃত্যুর মুখে ঢলে পড়ছে, তখনও কিন্তু মানুষ ভাবছে এটি নাটক, এটি তার কথা বলছে। শ্রমিককে এভাবেই পিটিয়ে মারা হয়। যতক্ষণ তুমি শ্রমিকের পাশে আছো, যতক্ষণ তুমি কৃষকের পাশে আছো, আমি আছি তোমার পাশে। এই কবিতাটি যখন উচ্চারণ করা হয়, কিংবা যখন আমরা নির্মলেন্দু গুণের স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, এই কবিতাটি নিয়ে যখন সাধারণের কাছে যাই, শ্রমিকের কাছে যাই, কৃষকের কাছে যাই, ওরা কিন্তু সেই শ্রমিক হয়ে যায় যেই শ্রমিক ৭১-এ মুক্তিযুদ্ধ করেছিল, সেই কৃষক হয়ে যায় যেই কৃষক ৭১-এ মুক্তিযুদ্ধ করেছিল। কারণ ৭১-এর মুক্তিযুদ্ধ নগর জীবনের মানুষদের যুদ্ধ ছিল না, অনেক বেশি কৃষকের, শ্রমিকের যুদ্ধ ছিল, জনযুদ্ধ বলি আমরা যে কারণে। সে কারণে কবিতার যে ফরম্যাটটা আমরা মানুষের কাছে নিয়ে যাওয়ার, সেই ফরম্যাটটাকে আমরা মানুষের কাছে ফেরিওয়ালার মতো নিয়ে গিয়েছি। মানুষের ভেতরে জাগরণ হয়েছে, মানুষ রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ হয়েছে, সংগঠিত হয়েছে, তাদের সংগ্রামের কথা তারা বলেছে, তাদের দাবির কথা তারা বলেছে, এবং তাদের দাবির যৌক্তিক জায়গাটিতে তাদেরকে ঐক্যবদ্ধ করবার জন্য কবিতা একটি বড় সমন্বয়কের ভূমিকা পালন করেছে। আবৃত্তি শিল্পী সেখানে একটি মাধ্যম মাত্র, কবিতাটি কিন্তু গুরুত্বপূর্ণ। নাটক, অভিনয় শিল্পী একটি মাধ্যম মাত্র, নাটকের বক্তব্যটাই গুরুত্বপূর্ণ। তো এই আবৃত্তির আরেকটি ফরম্যাট হচ্ছে আমরা যেটা মঞ্চে নিয়ে এসেছি, যেখানে সেট, লাইট, কস্টিউম, মাইক্রোফোন, মিউজিক সমস্ত কিছুর ব্যবহার হচ্ছে। দুটো দুভাবে শিল্পের, একটি শিল্পের যখন অনেক আঙ্গিক তৈরি হয় তখন কিন্তু সেটি শিল্প হয়ে ওঠে। সে কারণেই কিন্তু একমাত্র দেশ বাংলাদেশ, কিংবা একমাত্র ভাষাভাষী বাঙালি যাদের কাছে আবৃত্তি শিল্প হয়েছে। পৃথিবীতে আর কোনো ভাষায় কিন্তু রিসাইটেশন ইজ নট আ পারফর্মিং আর্ট, কিন্তু বাঙালি ভাষাভাষীর কাছে আবৃত্তি একটি পারফর্মিং আর্ট হিসেবে দাঁড়িয়েছে। কবিতা শুধু মানুষের কাছে পৌঁছে দেয়া নয়, ওই কবিতা মানুষ ধারণ করবে ভেতরে। আমার জীবনে এরকম অসংখ্য ঘটনা আছে। ভাই, ওই যে খামোশ কবিতাটা একটু পড়েন তো। ভাই, ওই যে মিছিল কবিতাটা একটু পড়েন তো। জানেই না ওটা কার লেখা, ওই শব্দটা তার মাথায় আছে। মিছিলে মিলেছে কেননা বুকের কলজের সাথে হাড় পাঁজরেরা, মিছিলে গিয়েছে কবে একদিন জীবনের সন্ধানে। তাই গ্রামনগর মাঠ পাথার বন্দরে তৈরি হও, কারবাছার জটিনি দুধ শুকনো মুখ তৈরি হও। এই যে সংগ্রামী মানুষ, যেই মানুষের আসলেই তার সন্তানের জন্য দুধের জোগাড় করবার জন্য কিংবা অন্য সংস্থানের জন্য সংগ্রাম করতে হয়, সেই মানুষের কাছে এই লাইনটি তো জীবনের কথা। এটি সলিল চৌধুরীর লেখা কিনা তার কাছে গুরুত্বপূর্ণ নয়, এটি আহকামুল্লাহ আবৃত্তি করছে কিনা সেটিও গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে ওই শব্দগুলো তাদের জীবনের কথা, এবং যখন মানুষ তার জীবনের কথা শোনে, সেই জীবনের কথা তাতে সে আপ্লুত হয়, সেই জীবনের কথায় সে মুগ্ধ হয়, তাকে সে ধারণ করে, তারপর সে নিজেই তার সংগ্রামটা করে। খুব ভালো, খুব শিল্পীর ভালো। দায়িত্ব হচ্ছে তার কাছে পৌঁছে দেয়া বার্তাটি। খুব সুন্দর। কবিতার ফেরিওয়ালা হাকামুল্লাহ। তো এই পর্যায়ে আমরা আর ২ টি কবিতা শুনব রবি ঠাকুরের, তারপরে ২য় পর্বে যাব আমরা। আরো ২ টি কবিতা, রবি ঠাকুরের শেষ ২ টি কবিতা আমাদের হ্যাঁ, আজকের। নিশ্চিত। আমি শেষের কবিতার একটি অংশ বিশেষ, যেটি নির্ঝরিণী নামে আছে। প্রেম।
কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ও গো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে, ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে, দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। আজি নবপ্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো, কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে, হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। আমি তারে রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে, কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্ত্যের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহারই আরতি হোক তব সন্ধ্যা বেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে, তৃষার্ত আবেগ বেগে। ভ্রষ্ট নাই হবে তার কোন ফুল নৈবেদ্যের থালে, তোমার মানস ভোজে সযত্নে সাজালে, যে ভাব রসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায়ে যামর ধুলির ধন, যামর চক্ষের জলে ভিজে। আজও হয়তো তুমি করিবে রচন, মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু, বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ রাতে, যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি। এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করি পান, হৃদয় অঞ্জলি হতে মম। ও গো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিনু তা তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে।
তোমরা সুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ কারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে সন্ধ্যার তারার দিকে, বহিয়া চলেছ তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। খুব সুন্দর, খুব সুন্দর। রবি ঠাকুরের এই কবিতাটি দিয়েই বোধ করি রবি ঠাকুরকে আমাদের সবচেয়ে কাছে টানা যায়। এবং এই কবিতা ধরে কিন্তু পরে বিষ্ণুদে লিখেছিলেন আমি তোমাদেরই লোক। এই কবিতাকে ধরেই লিখেছিলেন আমি তোমাদেরই লোক। হ্যাঁ, আমি বিষ্ণুদেবের কবিতাটাও পড়ি, জানা কিন্তু আছে? সাথে আছে? এখন সাথে নেই, আচ্ছা, ঠিক এই আছে। মুহূর্তে। অন্য কোনো একসময় শুনবো আমরা। জি। আমরা বলেছিলাম যে আমরা আজকে রবি ঠাকুর পর্ব শেষ করার পরে যাব বঙ্গবন্ধু পর্বে। হুম। আমরা করোনা ভাইরাসের কারণে বঙ্গবন্ধুর শতবার্ষিকী পালন করতে পারিনি। সুযোগ পেয়েছি আজকে আপনাকে সাথে পেয়েছি আমরা। আমরা বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা এবং বঙ্গবন্ধুর প্রিয় কবিতা দুটোই শুনবো। আমি জানি আপনি একটি গ্রন্থ সম্পাদনা করেছেন বঙ্গবন্ধুর প্রিয় কবিতা একটি নামে। একটি 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 পড়ে ফেলেছি, দুঃসময় বঙ্গবন্ধুর অসম্ভব প্রিয় কবিতা। আরো উনি আরো আরো বেশিরভাগ আরো আরো গোটা 50 কবিতা বাকি আছে। আপনি আমাদের 2খানা 3খানা পড়ে শোনান। আপনার প্রিয় কিন্তু হয় বঙ্গবন্ধুকে নিবেদন করা অথবা বঙ্গবন্ধুরও প্রিয়। এমন 2-3টি কবিতা আপনি পড়ে শোনান। হ্যাঁ, আমি যে কবিতায় আসলে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে মানুষের কাছে ফেরিওয়ালার মতো নিয়ে গিয়েছি। আপনি জানেন যে একটা সময় ছিল যখন বঙ্গবন্ধুর নাম উচ্চারণ হতো না বাংলাদেশে। ৭৫-এর 15ই আগস্টের পরে ইতিহাস থেকে নাম মুছে ফেলার চেষ্টা হয়েছে। প্রথম যারা এর বিরুদ্ধে, এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তারা হচ্ছেন আপনার মতো, আপনারা কবি এবং সাহিত্যিকরা। এবং সেই কবিতা এবং সাহিত্যকে নিয়ে মানুষের কাছে ফেরিওয়ালার মতো আমরা বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেরিয়েছি, তরুণ প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস জানিয়েছি। এখন তথ্য প্রযুক্তির যুগে হাতের মুঠোয় চলে এসেছে ইতিহাস, এখন আর ইতিহাস বিকৃতির কোনো সুযোগ নেই। কিন্তু আমরা যেই প্রজন্মটা বেড়ে উঠেছি সংগ্রাম করে, তারা কিন্তু ইতিহাস বিকৃতির বিরুদ্ধেও আমাদের একটি সংগ্রাম ছিল। তাই সেই সংগ্রামের একটি অন্যতম কবিতা কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশুপাক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল
বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া ঢাকার এই হৃদয় মাঠখানি। জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেদিনের সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে কারখানা থেকে ছুটে এসেছিল লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কোরানিরা দল বেঁধে। একটি কবিতা লেখা হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। অনেক ধন্যবাদ আকাম। কোনো কবিতা যদি একটি জাতির, একটি 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 জনতার, একটি সভ্যতার আয়না হয়, এই কবিতাটি আমাদের সেই আয়না। আয়না। আমাদের গুন্দাকে এই সুযোগে গুন্দাকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। তিনি প্রথম, যখন বঙ্গবন্ধুর নামটা উচ্চারণ করা যায় না, তিনি প্রথম সকল বাধা অমান্য করে বঙ্গবন্ধুর কথা বলেছিলেন। ফলে তাকে আমাদের বইমেলাতে তিনি বলেছিলেন যে ওই কবিতাটি তিনি পড়েছিলেন যে শাহবাগের ঘূর্ণায়িত ঝর্ণা আজ আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। 1976-এর ফেব্রুয়ারি বইমেলাতে তখনও কবিদের কবিতা পাঠ হতো। কবি কবিতা পড়তে এসেছে, উনি গিয়ে শাহবাগের ঘূর্ণায়িত ঝর্ণা আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আজ একটি গোলাপ আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। উনি যখন এই কবিতা, ওনার কাছে শোনা গল্পটি, উনি যখন কবিতাটি পড়ে মঞ্চ থেকে নামলেন তখন ঘিরে ফেলেছে মঞ্চ পুলিশ এবং এনএসআই এর লোকজন। উনি মঞ্চের গ্রিন রুমে ঢুকে গিয়ে মঞ্চের পেছন দিক দিয়ে বাংলা একাডেমির দেয়াল টপকে শিববাড়িতে ঢুকে যান। পরে শিববাড়ি দিয়ে উনি পালিয়ে উনি আজিমপুরে ওনার যে বাসস্থান সেখানে উনি পৌঁছে যান। ওনাকে গ্রেফতার করারও চেষ্টা হয়, উনি কিছুদিন পালিয়েও ছিলেন। কিন্তু এই যে বললাম প্রথম প্রতিবাদ করে, প্রথম বঙ্গবন্ধুর কথা বলেন কিন্তু কবিরা, তার মধ্যে অগ্রগণ্য হচ্ছেন কবি নির্মলেন্দু গুণ। আমরা ভীষণ শ্রদ্ধার সঙ্গে এই মানুষটিকে আমরা স্মরণ রাখবো, তার কবিতা পড়বো এবং তার কবিতাকে নিয়েই আমরা সঠিক ইতিহাস মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আপনি বলেছেন কয়েকটি, তার আগে আমি আপনাকে বলি, বেশ কয়েকটি অনুরোধ পেয়েছি আমরা, আমি আপনাকে বলে রাখি যাতে আপনি ভুলে না যান। আব্দুর রহমান অনুরোধ করেছেন কালো মানুষের প্রার্থনা যদি হাতে কাছে থাকে। নাহরিন তানি অনুরোধ করেছেন সুনীলের কেউ কথা রাখেনি। কামরুল ভুইয়া অনুরোধ করেছেন
সুনীলের পাহাড় চূড়ায়, রানু ফেরদৌস অলরেডি পড়ে ফেলেছেন স্বাধীনতা শব্দ কি করে এলো, অনুরোধ করেছেন। আর অর্ঘ্য অনুরোধ করেছেন নুরুল দিনের সারা জীবন থেকে অংশ বিশেষ পড়ে শোনানোর জন্য। যে কটা হয় আপনি আচ্ছা, পড়বেন, তার আগে আমরা যেভাবে এগ্রি করেছি বঙ্গবন্ধুর আরেকটা কবিতা, হ্যাঁ। বঙ্গবন্ধুকে নিবেদিত। আপনি যে কবিতাটি বললেন যে নির্মলেন্দু গুণের ওই কবিতাটি যদি বাঙালি জাতির আয়না হয়, তাহলে সৈয়দ শামসুল হকের এই কবিতাটি হচ্ছে বাঙালি জাতির চলার পুরো পথটা। আমার পরিচয় সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে, আমার চলার চিহ্ন ফেলে। ১৩শত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম ১২ ভূঁইয়ার থেকে। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণার থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে, এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয় আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের। কখনোই ভয় করি না কো আমি উদ্ধত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস। অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ? আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান? তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। খুব সুন্দর, খুব সুন্দর, ধন্যবাদ। খুব সুন্দর। তাহলে আমরা এবার আমাদের অনুরোধের আসরে অনুরোধের আসরে যাই। হ্যাঁ। অনুরোধের আসরে একেবারে শেষে অর্ঘ্যর অনুরোধটি রাখবার চেষ্টা করব। সেটি হচ্ছে নুরুল দিনের সারা আপনার জীবন। নুরুল দিনের সারা জীবন। তার আগে অনুরোধের একটি কবিতা, যে কবিতাটি একেবারেই সমকালীন একটি কবিতা। পুরো পৃথিবী উত্তাল হয়েছিল যার মৃত্যুতে, জর্জ ফ্লয়েডকে নিয়ে লেখা কবিতা। সেটির অনুরোধ এসেছে, সেই কবিতাটি আমি পড়ছি। আমাদের বন্ধুবর, আমাদের সহযাত্রী আব্দুর রহমানেরই লেখা কবিতা। সেই কবিতাটি
আবৃত্তি করছি। কবিতাটির শিরোনাম কালো মানুষের প্রার্থনা, জর্জ ফ্লয়েড স্মরণে। I can't breathe. I can't breathe. শ্বাস নিতে পারছি না আমি। হে ঈশ্বর, হে লর্ড, হে স্রষ্টা, হে গড, হে আমায় কোথায় পাঠিয়েছো তুমি? ঘাড়ে আমার চেপে বসা নির্মম সাদা হাঁটু, দম বন্ধ হয়ে আসে আমার। একটু বাতাসের জন্য আকুল ফুসফুসে জেগে ওঠে তুমুল হাহাকার। তোমার পৃথিবীতে দিয়েছো তো তুমি তা, মানুষের ভালোবেসে অগাধ অপার। আমি তো মানুষই, শুধু রংটি কালো। আমারও ধমনী শিরায় মানুষের লাল রং, রক্ত বয়ে যায়। তবে কেন সাদা হাঁটু চেপে বসে আমার গ্রীবায়, প্রাণবায়ু নিঃশেষ করা দুর্মর ঘৃণায়? পৃথিবী নামের এই একই গ্রহের অংশীজন আমি। এ আমার কেমন অপরাধ? আমি কি স্বেচ্ছায় এসেছি এ ধরায়, নাকি তোমারই ছিল নানা বর্ণ মানুষের মিলেমিশে বেঁচে থাকা দেখার নিষ্কলুষ প্রগাঢ় স্বাদ? তবে কেন এত ঘৃণা, এত দেশ মানুষের মনে, এত হিংসা, এত ক্রোধ, বিভেদের এত আয়োজন? উন্মত্ত জিঘাংসার আলোড়ন তোলে মানুষের শনিতে। ভালোবাসা ছাড়া কি শ্বাস নেওয়া যায় এমন বিরুদ্ধ বাতাসে? দম বন্ধ হয়ে আসে আমার। I can't breathe, I can't breathe. ও ঈশ্বর, ও লর্ড, ও স্রষ্টা, ও গড, শ্বাস নিতে পারছি না আমি। হে আমায় কোথায় পাঠিয়েছো তুমি? তীরবিদ্ধ পাখির মরণ যন্ত্রণা দেখেছি আমি। দেখেছি খাঁচায় বন্দি তার মুক্তির আকুলতা। কত নদীকে মরে যেতে দেখেছি। এখানে দেখেছি পাহাড়ের অসহায় ধসে পড়া সারি সারি রুদ্ধমান বৃক্ষ, লোভের নির্মম কুঠারের ঘায়ে মৃত্যুকে আলিঙ্গনের আগে বিদীর্ণ করেছে গগন আত্মচিৎকারে। আই কান্ট ব্রেথ, আই কান্ট ব্রেথ। শ্বাস নিতে পারছি না আমি। আমি জর্জ ফ্লয়েড, কালো মানুষ এক। শ্বাস নিতে পারছি না আমি। আমার পূর্বপুরুষ, তুমি তো জানো, হে সর্বজ্ঞ বিধাতা, বংশ পরম্পরায় ছিল তারা সাদাদের শেকল বাঁধা দাস। তারপর কত যুগ কেটে গেছে, কত বলিদান, কত আত্মদান শেষে সভ্যতা এখানে দাঁড়িয়েছে। তুমি তার সবটুকু জানো ইতিহাস। বেশি তো চাইনি কিছু, মানুষের অধিকার ছাড়া। ধর্মে বর্ণে তবু বিভেদের প্রাচীর তুলেছে কারা? সভ্যতার মুখোশ পরে সেই পুরাতন ঘৃণা মনে মনে করে চলে প্রভুত্বের বন্দনা। তাই তো এখনো কালো আমি, মানুষ নই তাহাদের চোখে। তাই তো এখনো দাস। শ্বাসনালী চেপে ধরে সাদা হাঁটু, প্রবল আক্রোশে দম বন্ধ হয়ে আসে আমার। শ্বাস নিতে পারছি না আমি। হে ঈশ্বর, হে লর্ড, হে স্রষ্টা, হে গড, হে আমায় কোথায় পাঠিয়েছো তুমি? আমিও কি জ্বালবো তবে ঘৃণার আগুন? অভিশাপ দেব এই নরপশুদের, জানাবো তোমার কাছে অন্তিম ইচ্ছা এই সব সাদা পশুর নিঃশেষ বিনাশের? থাক প্রভু, থাক হে বিশ্বের বিধাতা। যিশুও বলেছিলেন, ক্ষমা করো পিতা, এই সব মানুষের অজ্ঞান এরা। আমি জর্জ ফ্লয়েড, আমি মহামানব নই। বর্ণ ঘৃণার আগুনে পোড়া আমি যেন শেষ মানুষ হই। তোমার কাছে
এই আমার শেষ প্রার্থনা। ধর্মে নয়, বর্ণে নয়, নয় গোত্রে ধনে, ভালোবাসায় শ্রেষ্ঠ হোক সকল মানুষ। মানুষের অন্তরে ভালোবাসা দাও, মমতায় ভরে উঠুক হিংসার পৃথিবী। আর কেউ না বলুক ভয়ার্ত বিস্ফারিত চোখে, I can't breathe, I can't breathe, শ্বাস নিতে পারছি না আমি। হে ঈশ্বর, হে লর্ড, হে স্রষ্টা, হে গড, হে আমায় কোথায় পাঠিয়েছ তুমি? ধন্যবাদ। জর্জ ফ্লয়েডের কে নিয়ে লেখা এই কবিতাটি আমাকে ভীষণ আলোড়িত করেছে এই সমকালীন কবিতাগুলোর মধ্যে। আমার অনুরোধের কবিতার ফাঁকে আমার প্রিয় আরেকটি কবিতা পড়ি। এই অবশ্যই। কবিতাটি সকল মায়েদের জন্য। মায়েদের যে একটি সংগ্রাম আছে, শুধু প্রফেশনের জায়গায় কি বলে, আমরা হাউসওয়াইফ, বাংলায় লিখি হাউসওয়াইফ। গৃহবধূ। এই যে শব্দটি লেখা হয়, এই হাউসওয়াইফ শব্দের ভেতরে এই পৃথিবীকে বাঁচিয়ে রাখার, এই পৃথিবীকে ভালো রাখার পুরো সংগ্রামটাই যে একজন মা করে, এটি আমরা দেখতে পাই না। স্রষ্টার আশা করি দোলা কথাগুলি শুনছে। অবশ্যই শুনছে, এটা দেখতে পায় না। স্রষ্টার সৃষ্টি হচ্ছে সন্তান, সেই সন্তানকে 9 মাস ধারণ করে পেটে, 10 মাস ধারণ করে পেটে, তারপর নারী ছিঁড়ে বেরিয়ে আসে সেই সন্তান। সেই সন্তানের বেড়ে ওঠা, সেই সন্তানের মনন, সেই সন্তানের শরীর, সকল কিছু গড়ে তোলে একটি মা। তারপরেও অদ্ভুত রকম ভাবে সেই সন্তানকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমার ছোট মেয়ে বলে, তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? বাবাকে। তুমি বাবা কাকে সবচেয়ে বেশি ভালোবাসে? আমাকে। ও হয়তো জানে না আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমার মাকে। আর আমি আমার সন্তানদের সেইটুকুই শেখাতে চাই যে তোমরা সবচেয়ে বেশি ভালোবাসবে মাকে। মা জীবনের যে অংশ জুড়ে থাকে, সে অংশ পৃথিবীতে আর কেউ নিতে পারে না। সেটি দেখতে পারাটা জরুরি। সকল সংগ্রামী মায়ের জন্য, কিংবা মায়ের জন্য হুমায়ুন আজাদের লেখা কবিতা আমাদের মা। আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি। আমাদের মা গরিব প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে, কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারতো না। আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনোদিন মনেই হয়নি। আমাদের মা আমাদের থেকে বড় ছিল, কিন্তু ছিল আমাদের সমান। আমাদের মা ছিল আমাদের শ্রেণীর, আমাদের বর্ণের, আমাদের গোত্রের। বাবা ছিলেন অনেকটা আল্লাহর মতো, তার জ্যোতি দেখলে আমরা সেজদা দিতাম। বাবা ছিলেন অনেকটা সিংহের মতো, তার গর্জনে আমরা কাঁপতে থাকতাম। বাবা ছিলেন অনেকটা আড়িয়ল বিলের প্রচন্ড চিলের মতো, তার ছায়া দেখলেই মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম। ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম। আমাদের মা ছিল অশ্রুবিন্দু, দিন রাত টলমল করত। আমাদের মা ছিল বনফুলের পাপড়ি, সারাদিন ঝরে ঝরে পড়তো। আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকতো। আমাদের মা ছিল দুধ ভাত, 3 বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকতো। আমাদের মা ছিল ছোট্ট পুকুর, আমরা তাতে দিন রাত সাঁতার কাটতাম।
আমাদের মার কোনো ব্যক্তিগত জীবন ছিল কিনা আমরা জানি না। আমাদের মাকে আমি কখনো বাবার বাহুতে দেখিনি। আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমু খেয়েছেন কিনা। চুমু খেলে মার ঠোঁট ওরকম শুকনো থাকতো না। আমরা ছোট ছিলাম, কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি। আমাদের মা বড় ছিল, কিন্তু বছর বছর আমাদের মা ছোট হতে থাকে। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম। সপ্তম শ্রেণীতে ওঠার পর ভয় পেয়ে মা একদিন আমাকে জড়িয়ে ধরে। আমাদের মা দিন দিন ছোট হতে থাকে। আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে। আমাদের মার বনফুলের পাপড়ি নয়, সারাদিন ঝরে ঝরে পড়ে না। আমাদের মার ধান ক্ষেত নয়, সোনা হয়ে বিছিয়ে থাকে না। আমাদের মার দুধ ভাত নয়, আমরা দুধ ভাত পছন্দ করি না। আমাদের মার ছোট্ট পুকুর নয়, পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে গেছি। কিন্তু আমাদের মা আজ অশ্রুবিন্দু, গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল করে, টলমল করে, টলমল করে। সরি। এই হচ্ছে কবিতার শক্তি। হুমায়ুন আজাদ লিখছেন তার মায়ের কথা, অথচ দেখেন আমাদের সবার মায়ের কথা তিনি বলে ফেললেন। আমাদের প্রত্যেকের মায়ের ছবিটি ফুটে উঠল। এ হচ্ছে শিল্পের শক্তি। আমরা পরের কবিতায় যাই। হ্যাঁ, পরের কবিতা অনেকগুলো অনুরোধ এসেছে। তার মধ্যে আমি সুনীলের একটি কবিতা পড়তেই চাই। সেই কবিতাটি পরপর দুটো কবিতা পড়ি সুনীলের। একটি আমার প্রিয় কবিতা আর একটি অনুরোধের কবিতা, সেটিও অনুরোধ এসেছে। সুনীলের পাহাড় চূড়ায়। আসলে পাহাড় চূড়ায় কবিতাটা আমার প্রায় মুখস্থ, কিন্তু অসম্ভব প্রিয় কবিতা। তারপরে একটু বের করে নিলাম হাতের কাছে রাখবার জন্য। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামে বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছোটবেলায় আমার বেশ ছোট্টখাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবের দ্বীপটি বড় প্রিয় ছিল আমার। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তন্বী নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি ভালোবাসতাম আমি ওই নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত। যেমন, বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া। শুধু একটা ছোট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো
সবাই জানে শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়। একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা, আমার কণ্ঠস্বর যেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী, এখানে আমি একা, আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, হে 10 দিক, হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। আহ সুনীলের আরেকটি কবিতার অনুরোধের সাথে এই কবিতাগুলো আমার তুলনামূলকভাবে মঞ্চে কম পড়া হয়েছে। আমার মঞ্চে কবিতার পড়তে গিয়ে ওই মানুষের কাছে গিয়েছি, মানুষের জন্য কবিতা পড়তে হয়েছে। যার ফলে প্রেমের কবিতা যতটা নিজের জন্য পড়েছি, কিংবা প্রেমিকার জন্য পড়েছি, কিংবা স্ত্রীর জন্য পড়েছি, আহ, তার চেয়ে তুলনামূলকভাবে মঞ্চে কমই পড়া হয়েছে। কেউ কথা রাখেনি, সুনীলের কবিতা, এটি অনুরোধের। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বস্তুবি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাছি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখিরির মতো চৌধুরীদের গেঁটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে মেতেছে। আমার দিকে ওরা ফিরেও চায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমার দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও ওরকমে আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ
কথা রাখে না। অনুরোধের আসরের আমরা বোধহয় শেষ পর্যায়ে। আহ, আমাদের অর্ঘ্য অর্ঘ্যর অনুরোধ করেছে একটা, হ্যাঁ। হ্যাঁ, অর্ঘ্যর অনুরোধের আগে আমি আরেকটি কবিতা পড়তে চাই। সেটি আমার প্রিয় কবিতা। আমি যেহেতু বলেছি যে মানুষ আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্ব বহন করে। মানুষের জন্যই আমার, দুঃখিত একটু ইয়েটা ঠিক করছিলাম, মানুষের জন্যই আমাদের সংগ্রাম, আমরা সংগ্রাম করে গেছি এবং সেই মানুষের জন্য সংগ্রাম করতে গিয়ে আমরা কখনো গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, কখনো একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য সংগ্রাম করেছি। সেই সংগ্রামের একটি বড় অংশ ছিল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা মানুষ হিসেবে পৃথিবীতে বাঁচব এবং পৃথিবীর বুকে একমাত্র ভাষা জাতি রাষ্ট্র বাংলাদেশ, সেই জাতির যে সংস্কৃতি, যে দর্শন, প্রথমে মানুষ, তারপরে অবশ্যই বাঙালি, সেই জায়গাটি কে নিয়ে আমার অসম্ভব প্রিয় একটি কবিতা। এটির মধ্য দিয়ে আমার পছন্দের কবিতার পরিবেশনা শেষ করব, এরপরে অবশ্যই অর্ঘ্যের নুরুল দিন দিয়ে শেষ করব। আমাদের সময়ও প্রায় শেষ হয়ে এসেছে। 1.5 ঘন্টার আয়োজন 2 জনের করবার কথা ছিল, কিন্তু আপনি এত চমৎকার ভাবে কথা বলছিলেন যে কথা বলতে বলতে এবং কবিতা পড়তে পড়তে শুধু কবিতা পড়েই 1.5 ঘন্টা চলে গেল। কাল্লু, সুবোধ সরকারের কবিতা। হাসান ভাই, স্ট্রিমিং করছে যেহেতু কি বলে অর্ঘ্য, আমার মনে হয় যে আমি আর আপনি দুজনই একসঙ্গে স্ক্রিনে থাকলে আমার জন্য কবিতা পড়তে ভালো হয়। মানে আমার মনে হয় আপনাকে শোনাতে পারছি, ঠিক আছে। যদিও অসংখ্য দর্শক যুক্ত হয়েছে, শ্রোতা যুক্ত হয়েছে, কিন্তু আমার জন্য যন্ত্রের সামনে কবিতা পড়ার চেয়ে কোনো মানুষের সামনে কবিতা পড়তে পারলে আমার অনেক বেশি ঠিক আছে। ভালো লাগে, যে কারণে স্টুডিওতে গিয়ে আমার রেকর্ডিং করা জীবনে কম হয়েছে। নামাজ পড়া শেষ, আকাশে 8খানা নিয়তির মতো চাঁদ। একটা সাদা অ্যাম্বাসেডর এসে দাঁড়ালো কাল্লুর ঝুপড়িতে। জয় শ্রীরাম, কাল্লু বলল, জয় শ্রীরাম। ওরা 3 জন ছিল। কাল্লু, মন দিয়ে শোন, কাল ভোর বেলা অ্যাকশন, এই নে, এটা রাখ তোর কাছে, বলে একটা মোবাইল ধরিয়ে দিল। এ তল্লাটে লোকে ডাকে কাটা কাল্লু। 5 বছর আগে ওয়াগন ভাঙতে গিয়ে ডান হাতটা কাটা পড়েছিল, সেই কাটা হাত মাটি থেকে তুলে নিয়ে দৌড়েছিল। জয় শ্রীরাম। হাতে ত্রিশূল, খাকি হাফ প্যান্ট, কোমরে গেরুয়া, মাথায় গেরুয়া। ভোর 4টে মোবাইল বাজলো। উঠে পড় কাল্লু, সূর্য ওঠার আগে তোকে উঠতে হবে, কাক ডাকার আগে তোকে উঠতে হবে, তোর ছেলেদের ডাকতে হবে, মুরগি ডাকার আগে তোকে বলতে হবে জয় শ্রীরাম। শোন, ভুলে যাস না, 5 বছর আগে তোর হাত কেটে নিয়েছিল যে জিআরপি, তার নাম ইকবাল। তোর অ্যাকশন শুরু আর 1 ঘন্টার মধ্যে। স্পটে গেলেই তুই সব পেয়ে যাবি, কেরোসিন, পেট্রোল, লোহার রড, আর একটু দূরে দাঁড়িয়ে থাকা পুলিশ, আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে পার্টির ছেলেরা, পার্টির ছেলেদের থেকে আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে প্রশাসন, জিপ, রেড লাইট অ্যাম্বাসেডর। এসব দাঁড়িয়ে থাকার মানে তোকে বুঝতে হবে না, তুই এগিয়ে যা, আমরা আছি। 3 মাস ধরে আমরা এটা ছকে রেখেছি। যা, এগিয়ে যা, আজ তোর দিন। হাত কেটে নে, তোর একটা হাত কেটেছিল যারা, তাদের 100টা হাত কেটে নিয়ে লরিতে তুলে দে, ঘর পুড়িয়ে দে। তুই তো কোনো খারাপ কাজ করছিস না, তুই করছিস দাঙ্গা। আবার বল, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এরপর কাল্লু আর মানুষ ছিল না, এরপর কাল্লু আর কাল্লু ছিল না, এরপর কাল্লু আর কেউ ছিল না। কাল্লু
পেট্রোল হয়ে গড়িয়ে গেল, কাল্লু লোহার রড হয়ে ঘুরে বেড়ালো। 1 ঘন্টার মধ্যে একটা গোটা পাড়াকে নরক বানিয়ে নরকের বাইরে বেরিয়ে এলো কাল্লু। তার দলের ছেলেরা তখন গলায় ঢালছে বোতল। একটা বোতল এগিয়ে দিল কাল্লুর দিকে। কাল্লু বলল, তোরা তো জানিস অ্যাকশনের সময় আমি এসব ছুঁই না। কাল্লু চোখ ভরে দেখলো একটা গোটা পাড়া জ্বলছে দাউ দাউ করে। শিমুল গাছের নিচে এসে দাঁড়ালো কাল্লু। কে রে গাছের পেছনে? কে? কে ওখানে? কে কাঁদছে? এক ঝটকায় ধরে ফেললো চুড়ি পরা হাতটাকে। কে তুই? একটা 12-13 বছরের মেয়ে, নতুন একটা ঘাগরা পরা, নতুন চুড়ি, চোখে চশমা, হাতে একটা হ্যারি পটারের বই। কি সুন্দর দেখতে মেয়েটাকে, একটা গোটা মেয়ে। কাল্লু চিৎকার করে উঠলো, তুই এখানে কেন? তুই এখানে কি করছিস? তুই কে? মেয়েটা বলল, আমি রুকসানা। তুই কে? আমি ক্লাস 7 পড়ি। তুই কে? আমার বাবা মা ওই আগুনের মধ্যে, ওদেরকে একটু বের করে নিয়ে আসো না। বলে কি মেয়েটা, এই শালা জানিস না আমি মারতে পারি, বাঁচাতে পারি না? কাল্লুর ছেলেরা এসে গেছে কাল্লুর পাশে। কি সুন্দর দেখতে মেয়েটাকে, একটা গোটা মেয়ে। কাল্লু তার দলের দিকে তাকালো। প্রত্যেকটা মুখ মদ, প্রত্যেকটা মুখ আগুন, প্রত্যেকটা মুখ খুন। সবচেয়ে মদ খেয়েছে যে মুখটা, সে বলল, গুরু 50-50, তুমি একবার আমি একবার, চলো আজ একটা রেপ করিনি, এবার করতে দাও। কাল্লু সপাটে একটা চর মারলো। বা হাতের চরে ছেলেটা গড়িয়ে পড়লো মাটিতে। কাল্লু মেয়েটাকে আপাদমস্তক দেখলো, হাতে চুড়ি, নতুন ঘাগরা, চোখে চশমা, হাতে 1 মিনিট আগেও ছিল হ্যারি পটার। ওর নিজের মেয়েটা বেঁচে থাকলে সেও ক্লাস 7 পড়তো, তার হাতে এরকম একটা বই থাকতো, তার হাতেও এমন চুড়ি থাকতো। পেছনে জ্বলছে ঘর বাড়ি, সামনের রাস্তায় জ্বলছে 3টে মারুতি ভ্যান, একটা গাছের তলায় নতুন ঘাগরা পরা এক কিশোরী। কাল্লু কোলে তুলে নিল মেয়েটাকে। মেয়েটা চিৎকার করছে, দুহাত দিয়ে মারছে কাল্লুকে। মা কোথায়? মা কোথায়? আমার বাবা কোথায়? কাল্লু বলছে, বেটি চুপ কর, চুপ কর, রো মত। কাল্লুর দলের ছেলেরা হচ্ছেটা কি বুঝতে পারছে না। ওরা 6জন ঘিরে ধরে কাল্লুকে। কাল্লু মাঝখানে। মার ওকে, মার, মার ওকে, মার, মার। কিন্তু কাল্লু ওদের মেরে মাটিতে ফেলে দেয়। কাল্লু দৌড় দেয়, মেয়েটিকে কোলে নিয়ে দৌড়ায়। পেছন থেকে তার দলের ছেলেরা বলে, গুরু তুমি একাই খাবে, আমাদের দিয়ে খাবে না। কাল্লু পেছন ফিরে দাঁড়ায়, তারপর থু করে থুতু দিয়ে দৌড়াতে থাকে। নদীর ধারে এসে দাঁড়ায়, নদী থেকে আজলা ভরে জল তুলে মেয়েটার চোখে মুখে দেয়। মেয়েটা বলে, আমার মা কোথায়, আমার বাবা কোথায়? মেয়েটা পালাতে থাকে, মেয়েটা কাল্লুর থেকে পালাতে থাকে। কাল্লু ধমকে ওঠে, চুপ শালা, আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা। ঠিক তখনই বেজে ওঠে মোবাইল। কে রে কাল্লু, কি করছিস মেয়েটাকে নিয়ে? এখনো সময় আছে, নদীতে ছুঁড়ে ফেলে দে। কাল্লু মোবাইলটাকে এক কান থেকে আরেক কানে এগিয়ে বলে, আমি পারবো না। কি হচ্ছে কাল্লু, ওকে রেপ করে ছুঁড়ে ফেলে দে। কাল্লু কান থেকে ফোন নামিয়ে নদীতে ছুঁড়ে ফেলে দিল মোবাইল। তারপর আবার দৌড়, 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 দৌড়। কাল্লু কোথায় যাবে জানে না, কাল্লু কি খাবে জানে না, কাল্লু কি খাওয়াবে জানে না, শুধু জানে মেয়েটাকে নিয়ে তাকে দৌড়াতে হবে। সে এতদিন মানুষ মেরেছে, আজ প্রথম সে কাউকে বাঁচাতে চাইছে। দৌড়, 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 দৌড়। একজনকে বাঁচানো এত আনন্দের। কাল্লুর পেছনে জয় শ্রীরাম, কাল্লুর পেছনে পুলিশ, কাল্লুর পেছনে পার্টির লোক, কাল্লুর পেছনে প্রশাসন, কাল্লুর বউ ঘর ছাড়া, কাল্লুর নামে হুলিয়া। কাল্লু দৌড়োয়, নদী পেরোয়, ধান ক্ষেত পেরোয়, জলা পেরোয়, ন্যাশনাল হাইওয়ে, এক ট্রাক থেকে অন্য ট্রাক,
এক ট্রেন থেকে অন্য ট্রেন, কাল্লু জানে সে বিহার ছাড়িয়ে গুজরাট ছাড়িয়ে একদিন কলকাতায় এসে দাঁড়াবে। চোখে চশমা, হাতে হ্যারি পটার, পিঠে স্কুল ব্যাগ নিয়ে, হাতে জলের বোতল ঝুলিয়ে একদিন মেয়েটাকে স্কুল বাসে তুলে দেবে। আর সে হাজার হাজার ফুচকাওয়ালার মতো ময়দানে লাল নীল ফোয়ারার নিচে সপ্তর্ষি মণ্ডলীর নিচে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করবে। খুব সুন্দর আকাম, খুব সুন্দর। চোখে জল এসে যায় কবিতা শুনলে। আকাম, আমাদের শেষ কবিতা হবে হক ভাইয়ের নুরুদ্দিনের সারা জীবন থেকে অংশবিশেষ পড়া। তবে তার আগে আমাদের এক বন্ধু, নিউ ইয়র্কের আমাদের এক বন্ধু অনুরোধ করেছেন আপনাকে আবৃত্তি চর্চায় নিয়ে কিছু বলতে। আমরা এই নিয়ে কথা বলেছি অলরেডি, তবু যদি একটু যোগ করতে চান, বিশেষ করে নতুন শিল্পীদের জন্য, নতুন আগ্রহী আবৃত্তি চর্চাকারীদের জন্য কিছু বললে খুশি হব। আমি একটি জিনিস শুধু আবৃত্তি শিল্পী যারা হয়ে উঠতে চান তাদেরকে শুধু বলবো যে অমুক ওই সেলিব্রিটি আবৃত্তি শিল্পী এই কবিতাটা আবৃত্তি করে, আমাকে ওই কবিতাটা আবৃত্তি করতে হবে, এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। এই কবিতাটা অনেক জনপ্রিয় হয়েছে, সেই কবিতাটাই আমাকে পড়তে হবে, এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। সেই কবিতাটা আমি পড়বো যেই কবিতাটা আমার ভালো লাগবে। এইটা যদি আমি প্রথমে আত্মস্থ করতে পারি, আমার আমার ভালো লাগে, তাহলে আমার ভালো লাগাটাই কমিউনিকেট করে দর্শকের সঙ্গে। যেমন আমার স্বাভাবিক জীবনের কমিউনিকেশন যেটা যোগাযোগের যে ব্যবস্থা, তার বাইরে কিন্তু কবিতা আবৃত্তি নয়। আমি বিশ্বাস নিয়ে আমার মাকে বলি, মা আমি তোমাকে ভালোবাসি, সে বিশ্বাস করে, বুকে জড়িয়ে ধরে। আমি আমার মেয়েকে বলি, মা আমি তোকে ভীষণ ভালোবাসি, সে আপ্লুত হয়, আমাকে বুকে জড়িয়ে ধরে। সো যেটা মূল কথা সেটা হচ্ছে হৃদয়ের ভেতর থেকে উচ্চারিত যে কোনো বাক্য আসলে কবিতা। সেই কারণে জনপ্রিয় শিল্পীর জনপ্রিয় কবিতার আবৃত্তি আমাকে করতে হবে। এই ভাবনা থেকে যদি বেরিয়ে এসে আমি আবৃত্তিটা শুরু করি, তাহলে অবশ্যই আমার আবৃত্তি মানুষের কাছে পৌঁছাবে। আমিও একদিন স্বতন্ত্র মানুষ হিসেবে, আবৃত্তি শিল্পী হিসেবে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠব। এটি অনেক বেশি জরুরি। আমাদের সময়ে আইকন ছিল গোলাম মুস্তফা, জয়ন্ত চট্টোপাধ্যায়, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, আসাদুজ্জামান নূর, হাসান ইমাম। আমার ব্যক্তি জীবনে আমি কোনো মানুষকে ফলো করিনি, আমি আমার নিজের মতো করে উচ্চারণ করতে চেয়েছি, আমি আমার হৃদয় থেকে উচ্চারিত বাক্য উচ্চারণ করতে চেয়েছি। যে কবিতা আমার ভালো লেগেছে সেই কবিতা আমি মানুষের সামনে উপস্থাপন করেছি, যার ফলে মানুষ কিন্তু আমাকে বলে, ওই নীনা কবিতাটা পড়েন তো, ওই কবিতার শব্দ আছে নীনা, অথচ ওই কবিতার নাম হরিকেশ বাবু, ওই কবিতার কবি ইয়াসিনুর রহমান রিপন, মানুষ জানে না। মানুষ বলে খামোশ পড়েন তো, এটি একটি গল্প, ছোট গল্প, সঞ্জীব চৌধুরীর লেখা। এই যে সঙ্গীত শিল্পী সঞ্জীব চৌধুরী, তার লেখা একটি গল্প হচ্ছে রাসপ্রিন্ট, খামোশ, আমাকে পড়তে বলে। বলে নুরুল দিন পড়েন, হয়তো গ্রামের মানুষ জানেই না যে এই নুরুল দিন সৈয়দ শামসুল হকের একটি নাটকের সূত্রধারের অংশ, কিছুই জানে না। আমরা মানুষের কাছে ওই কবিতাগুলো পৌঁছাতে পেরেছি। একই কবিতা আমরাও অনেকে পড়ি, জেলখানার চিঠি আমি পড়ি, শিমুল মুস্তফা পড়ে, মাহিদুল ইসলাম পড়ে, আসাদুজ্জামান নূরও পড়েন, অনেকেই পড়েন। আমি আমার মতো করে পড়ি, আমারটা কারো ভালো লাগে, কারো হয়তো ভালো লাগে না। তার ভালো লাগাকে গুরুত্ব দিয়ে আমি যদি চর্চাটা করি, তাহলে সেটি কখনোই মানুষের কাছে পৌঁছাবার মাধ্যম হবে না। মানুষের কাছে পৌঁছাতে হলে নিজের পছন্দের, নিজের অন্তর থেকে উচ্চারিত বাক্য উচ্চারণ করতে হবে। আকাম, কখন কি এটা এটা মনে হয় না আপনার কাছে? আমার মনে হয়েছে যে আমাদের কবিতার আবৃত্তিকাররা কবিতাকে ভালোবাসেন না, কবিতা পড়তে ভালোবাসেন। এইটা আবৃত্তি করতে মানে যেটা হচ্ছে যে ওই মানে কবিতাকে ভালোবাসে না, ভালোবাসে না। জনসমক্ষে মাইক্রোফোনের সামনে একটি বই হাতে নিয়ে জনপ্রিয় কবিতা পড়লো, মানুষ হাততালি দিল,
আরে মানে যেহেতু ওই কবিতাটা জনপ্রিয় হয়েছে হুম। অন্য আবৃত্তি শিল্পীদের পড়ার মাধ্যমে, কিন্তু মানে শেষ পর্যন্ত গিয়ে আমি কোনো মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারছি না। পারবো কিন্তু না। আমি যদি মানুষের হৃদয়ে স্থান করে নিতে চাই তাহলে আমাকে স্বতন্ত্র হতে হবে। আর স্বতন্ত্র হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে ওই কবিতাটা আমার নিজের ভালো লাগতে হবে, ওই কবিতাটার রস আমাকে আস্বাদন করতে হবে, হুম। তবেই আমি গিয়ে অন্যজনকে ওই কবিতাটার রসটা দিতে উপহার দিতে পারবো, তাহলে সেও ওই কবিতার রসটা মানে পাবে। মানে কবিতাটাকে আমার করে নিতে হবে। নিতে হবে। কবিতাটাকে own করতে হবে। অন্যথায় আপনি যেটা বললেন, এই কবিতার ইন্টারপ্রিটেশনটা হবে না। ইন্টারপ্রিটেশন হবে না, কখনোই হবে না। আচ্ছা, আমরা শেষ করি। আমাদের শেষ কবিতা আজকে হাকাম আপনাকে অনেক ধন্যবাদ। অনেক নানা স্বাদের কবিতা শুনেছি আমরা। যেটা আমি শিখলাম তা হচ্ছে যে কবিতা যেটা আমি একটু আগে বললাম যে যিনি পড়বেন তাকে কবিতাটা আত্মস্থ করতে হবে। কবিতাটা ভালোবাসতে হবে। অন্যথায় এ শুধু পড়াই হবে। যে কারণে আপনি পড়তে, পড়তে কেঁদে ফেলেছিলেন। কেন কাঁদলেন আপনি? আমরাও প্রায় সবাই কেঁদেছি। অন্য কোনো কারণে নয়। এই কবিতা আমাদের হৃদয়কে, মনকে, আমাদের বিশ্বাসকে, ভালোবাসাকে স্পর্শ করেছে বলে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের শেষ কবিতা। নুরুল দিন। অর্ঘর অনুরোধ না রাখলে তো ও স্ট্রিমিংই বন্ধ করে দিবে আমাদেরকে। সুতরাং কি বলে আমাদের কন্ট্রোল যিনি করছেন তার অনুরোধ শেষ। কিন্তু আসলে এটি আমার সংগ্রামী জীবনের উদ্দীপনা, নুরুল দিনের এই অংশটি। আমি আলী জাকেরের কণ্ঠে শুনেছি, আসাদুজ্জামান নূর এটি হচ্ছেন মূল যিনি মঞ্চে অভিনয় করেন। উনি হয়তো লক্ষবার পড়েছেন, তবে আমিও হাজারবারের কম পড়া হয়নি। আমার জীবনের শক্তি পাই আমি এই কবিতাটি যখন পড়ি। আমি যখন আশাহত হতে থাকি বা আশাভঙ্গের কোনো ঘটনা ঘটে, আমার কাছে আমার ভেতর তখন নুরুল দিন জেগে ওঠে। সেই নুরুল দিন সূত্রধারের অংশ। সৈয়দ শামসুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত। তার নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে ৬৯,০০০। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, নীলক্ষার নীলে কেন তীব্র শীষ দিয়ে দেখা দেয় এত বড় চাঁদ। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে এ কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল ১১৮৯ সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশ ছেয়ে যায় দালালের আল খেল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে এ আমারই দেহ থেকে রক্ত ঝরে যায়। ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। আসুন, আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অস্ত্রপাত করে। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। নুরুল দিনেরও কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় আর অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়। আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই।
আকাম আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। ১.৫ ঘন্টা আপনি ঠিকই বলেছেন। চোখের নিমেষে শেষ হলো। সকল কৃতিত্ব আপনার। আ কথা ছিল যে আজকের অনুষ্ঠানে গান করবেন শ্রেয়া ঠাকুরতা। তিনি আজকে আসতে পারেননি। পরবর্তী কোনো এক সময় আসবেন। আমাদের আগামী পর্ব ১২ই জুলাই শনিবার সকাল 11:30টায় গান করবেন আমাদের নিউ ইয়র্কের খুব প্রিয় শিল্পী দুলাল ভৌমিক এবং ঢাকা থেকে চন্দনা মজুমদার। বুঝতেই পারছেন আমরা লোকগীতি করব ১২ই জুলাই শনিবার সকাল 11:30টায়। আরেকটা কথা, এই পুরো অনুষ্ঠানটি কিন্তু কন্ট্রোল করছে অর্ঘ্য নয়। অর্ঘ্যর হাই স্কুলে পড়া ছেলে গল্প। ফলে গল্পকে অনেক ধন্যবাদ। প্রিয় আমাদের দর্শক, তরুণ প্রজন্ম আমাদের অহংকার। এটি অ্যাবসলিউটলি, আবারও প্রমাণিত হলো। অ্যাবসলিউটলি। প্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন। কথা হবে, দেখা হবে ১২ই জুলাই।